इसको अंदर से चेक करना है। তবে AK-47 থেকে সব কিছুই পাওয়া যায় এই বাজারে। যাদের ব্যবসায় হচ্ছে এটা, ছোট ছোট বাচ্চারা বড়ই হয় এই পরিবেশে। আমি দেখেছি আপনি তালিবানদের সঙ্গে রাত কাটিয়েছেন, তারপর হচ্ছে অনেক কঠিন কঠিন জায়গায় গিয়েছেন। আমি সেই গল্পগুলো একটু জানতে চাই। এটা আমার জীবনের ছিল সব থেকে সঠিক একটা সিদ্ধান্ত। আবার যদি অন্য দিক দিয়ে চিন্তা করি তাহলে একটা ভুল সিদ্ধান্ত। হয়তো আমি সেখান থেকে বেঁচে নাও ফিরতে পারতাম, অথবা আল্লাহ আমাকে সেখান থেকে বেঁচে আনছে। আসলে ব্যাপারটা আমি ওখানে যে তালিবানদের বা মুজাহিদদের যে জায়গাটা, ওটার নাম হচ্ছে দারা আদম খেল, যেখানে সাধারণ মানুষ সবার কাছে AK-47 মতো অস্ত্র থাকে। আচ্ছা, এবং তারা নিজেরাই ওই অস্ত্রগুলো বানায় হাতে, নিজেরা। কোন প্রদেশে? এটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, মানে আফগানিস্তানের সীমান্তের এক পাশে। আচ্ছা, তো আমি সেখানে কিভাবে গেছি, খুব মজার ব্যাপার। আমি যখন ইসলামাবাদে ঘুরছিলাম, একটা বাইককে আমি রিজার্ভ করেছিলাম, একটা বাইক। ওদের আবার সব বাইকগুলো হচ্ছে 70-80 বাইক, জাপানি বাইক। তো ওই দাদু আমাকে বলছে যে চলো তোমাকে একটা আমার গ্রামে নিয়ে যাই। আচ্ছা, আমি খুব খুশি যে দাদুর গ্রামে নিয়ে যাবে, তাহলে দাদুর পরিবারের সাথে আমি ভিডিও করব, একটু ঘুরবো, দেখাবো। তো দাদু আমাকে নিয়ে সেই অস্ত্রের কারখানার ভিতরে নিয়ে গেছে। মানে উনি ওই গ্রামেরই? উনি ওই গ্রামেরই তালেবান? না, উনিও সেই পাঠান, মানে ওদের পাঠান মুজাহিদ। এবং ওনারা বলে যে আমরা যারা মুসলিম সবাই তালেবান। আসলে তালেবান অর্থ হচ্ছে ছাত্র, মানে যে সংগঠন, মানে যারা মুসলিম এরকম তারা বোঝায় আর কি। আমরা হয়তো বাংলাদেশ থেকে অন্য কিছু ভাবি, কিন্তু আসলে না। এবং তারা খুবই ভালো অমায়িক মানুষ, এবং ওনারা বিশ্বাস করে যে আমাদের অতিথিদের নিরাপত্তা দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানে কিছু হবে না এরকম একটা মানে গ্যারান্টি। মুসলমানদের জন্য নাকি সব ধর্মের জন্য? সব ধর্মের, কোনোই না। ওখানে আপনার হচ্ছে আমেরিকা থেকেও মানুষ যায় ওই গ্রামটাতে। হ্যাঁ, ওখানে ওই অস্ত্রের কারখানায় প্রচুর মানুষ যায়, কোনো সমস্যা নেই। তো এরপরে ওই দাদু আমাকে নিয়ে গেছে। তো দাদু বলছে তুমি আজকে এখানে থাকো। তো এই যে আমার ভিতরে একটা ভয় ঢুকছে যখন দেখলাম যে সবার হাতে এরকম অস্ত্র, ওপেনে বাজারে AK-47 নিয়ে ঘুরতেছে। তো একটু ভয় লাগারই কথা, যেহেতু গ্রামের ছেলে, সেখানে গেছি তো জানি না, অপরিচিত জায়গা। তো রাতে যখন আমি অস্ত্রের গ্রামটা ঘুরলাম, সবাই তো ওপেন ফায়ার করতেছে আমাকে। ফায়ার করে না, ওরা দেখানোর জন্য যে এটা নরমাল, রিয়েল গুলি, রিয়েল, একদম সব রিয়েল। ইভেন AK-47 এর দাম হচ্ছে মাত্র 20,000 রুপি। এত কম? এখানে এত কম বানায়? ওরা বানায়, ওরা সেল করে বিভিন্ন জায়গায়। আর ওই এরিয়াটা হচ্ছে পাকিস্তানের সরকারের নিয়ন্ত্রিত না, তারা হচ্ছে নিজেরাই সব ওখানকার। আচ্ছা, নিরাপত্তা থেকে পুলিশ না, কেউ যাইতে পারবে না ওখানে। আচ্ছা, যাইতে পারবে সাধারণ সিভিল ড্রেসে, বাট কেউ যে প্রশাসন হয়ে যাবে এরকম কোনো যাইতে পারবে না। না, ওইটা হচ্ছে ওদের নিজেদের এলাকা। তো সেখানে যাওয়ার পরে ভিডিও করলাম, সবাই তো অনেক আতিথেয়তা, সবাই বলছে বাংলাদেশ সে আয়া মেরা ভাই, এইভাবে বলছে। এরপরে রাতে ওরা সবাই আমাকে দেখতে গেছে, ওখানকার গ্রামের মানুষজন, যে বাংলাদেশ থেকে আসছে। তো রাতে আমার জন্য রান্না করলো, খাইলাম একসাথে, এরপরে সবাই চলে গেল। তো যখন আমি ছিলাম রাতে ঘুমানোর সময়, তো একজন ছিল আর কি, ওই দাদুর হচ্ছে মেয়ের জামাই। আচ্ছা, তো ওখানকার একটা নিয়ম, ওখানকার কোনো মেয়ে আপনি দেখতে পাবেন না, সবাই পর্দাশীল, আর কোনো মেয়ে বের হয় না। ও আচ্ছা। তো আমি দাদু আমাকে খোঁজ নিতে আসছে রাতে, তো আমি বলছি দাদু আমি আপনার সাথে যাবো। বলছে নেই, ইতনা ডর মাত করো, এ সব সেফ এরিয়া। তো উনি তখন বলছে আমি যে না, আমি আপনার ঘরে যাবো। আমি তো ভয়ে বলছিলাম। তো উনি বলছে আসলে এখানে মেয়েরা যেখানে থাকে সেখানে কোনো পুরুষ অ্যালাউ না। তো ভয়ে ভয়ে রাতে মানে ঘুমালাম, ঘুম তো আসে না, সারা রাত মনে হচ্ছে আমার দম আটকায় যাচ্ছে, নিঃশ্বাস অনেক ভারী। তো উনার মেয়ের জামাই ছিল এক পাশে, আমি ছিলাম এক পাশে। তো গভীর রাতে আমার ভয় লাগতেছে, তো আমি একটু কোনো শব্দ হলে আতঙ্কে উঠছি। এবং ওনার কাছে অস্ত্র আছে, একটা ভয়ের ব্যাপার। অস্ত্র পাশে নিয়ে ঘুমাচ্ছে? ওনারা সব ওপেন, ওনাদের সব দেয়ালে ওয়ালে অস্ত্র। আচ্ছা, পুরো গ্রামে অস্ত্র, মানুষজন অস্ত্র নিয়ে ঘোরে, বাজারঘাট করে অস্ত্র। তো আমি তখন গভীর রাতে ভয়ে আমি হচ্ছে খাতা, যেহেতু অনেক ঠান্ডা, আমি খাতাটা তুলে দেখছি উনি কোথায়, উনিও দেখছি খাতা তুলে আমাকে দেখতেছে। মানে চোরের মানে পুলিশ, উনিও কি ভাবতেছে নাকি এর মধ্যে কিছু আছে নাকি? না, উনি ভয় পাচ্ছে যে উনি একটা ভিতরেই পড়ছে যে মানে গেস্ট আমাদেরকে হয়তো ভয় পাচ্ছে। ওনারাও বুঝতে পারছে যে আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম। তো উনিও মাঝে মাঝে আমাকে খোঁজ নিচ্ছে যে ভয় পেও না, কোনো সমস্যা নাই। তো আসলে ওইভাবে তো আর হয় না। তো সারা রাত জেগে জেগেই পরে ভোর হলো। এরপরে দাদু আবার নিয়ে গেল অন্য একটা গ্রামে, কোহাট বলে একটা জায়গা আছে, সেটা আবার আফগানিস্তানের সীমান্তে, সেখানে নিয়ে গেল। ওখানে গেলাম, ওখানে ঘুরলাম, খুবই সুন্দর। আসলে মানুষ হিসাবে আমি যতই মানুষের সাথে মিশেছি ততই অবাক হয়েছি। এই ছোট বয়সে
আমি যেখানেই গেছি সবাই আমাকে বুকে জড়িয়ে নিয়েছে না এই আপনি জিনিসটা। আর আমি আরেকটা কিছু ব্লগ দেখলাম যে ওই যে পৃথিবীর সবচেয়ে কঠিন পথ দেখলাম, যেটা আচ্ছা। চায়না বাংলা পাকিস্তান এবং চীন মিলে পথটা হ্যাঁ ওটা হচ্ছে। কারাকোরাম হাই। হ্যাঁ হ্যাঁ, এটা ওই খুবই পথটা danger। সম্পর্কে একটু জানতে চাই। ওখান থেকে আসলে চীনে যাওয়া যায়? হ্যাঁ ওই রাস্তাটাই হচ্ছে চায়না বানাইছে, বন্ধুত্ব একটা বন্ধন, মানে এই পাকিস্তান চায়না আর চীন পাকিস্তান একটা কিন্তু friendship। খুবই ফ্রেন্ডশিপ এবং তারাই বানাইছে। এবং তো ওই রাস্তাটা যখন বানাইছে তখন 800 জন পাকিস্তানি এবং 250 জন চায়না মারা যে গেছে। কারিগর তারা মারা গেছিল ওই রাস্তাটা, মানে ল্যান্ডস্লাইডিং হয়ে। তো ওদের স্মরণেই যেন ওই রাস্তাটা আজও দাঁড়িয়ে আছে। এবং ওই রাস্তা দিয়ে আমি চায়নায় গেছিলাম, মানে একদম সীমান্তে 0 পয়েন্ট, যেখানে -40 ডিগ্রি টেম্পারেচার থাকে। ও মাই গড। এবং আমার সাথে একটা সিকিউরিটি ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় কত টেম্পারেচার। আমার ওই টাইমে কানগুলো মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে। তো এত বড় বড় পাহাড় এবং ওই উপরে যখন আমি যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি অন্য একটা গ্রহে, অন্য একটা পৃথিবীতে যাচ্ছি। আমি কল্পনাও করতে পারি না যে পাকিস্তানে এত সুন্দর পাহাড় হইতে পারে। যেহেতু আমি ইন্ডিয়া ভ্রমণ করছি, ইন্ডিয়া, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ সবগুলোই ভ্রমণ করছি। তো পাকিস্তান থেকে তখন আমার মনে হচ্ছে বাহ, পাকিস্তানও তো অনেক সুন্দর। একসময় আমাদেরই দেশ ছিল, যদি আলাদা না হইতো তাহলে পাহাড়ের ভাগিদার আমরাও হইতাম। এক্ষেত্রে এখন একটা প্রশ্ন করি, বলুন তো, মানে আপনি তো ভারত ঘুরেছেন, পাকিস্তানও গিয়েছেন, কোন দেশটা বেশি সুন্দর যদি বলি যে পর্যটনের জন্য? আসলে ভৌগোলিক দিক থেকে কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান আলাদা আলাদা ডিফারেন্ট। আপনি যখন পাকিস্তান মানে ভারতে যাবেন দেখবেন কাশ্মীর, সেখানকার সৌন্দর্য আলাদা, সেখানকার মানুষের সংস্কৃতি পাকিস্তানে আলাদা। তো কাশ্মীর আছে, সেই পাকিস্তানে গিয়েছেন? পাকিস্তানের আজাদ কাশ্মীরেও আমি গিয়েছি। আচ্ছা। সেখানকার রাজধানী ফয়সালাবাদ, সেখানেও গিয়েছি। এবং সেখানকার আবার পাকিস্তানের কাশ্মীরের ভৌগোলিক অবস্থান কিন্তু আলাদা। কিন্তু আমার কাছে ইন্ডিয়ার কাশ্মীর সুন্দর লাগছে। ইন্ডিয়ার হ্যাঁ, কাশ্মীর। ইন্ডিয়ার কাশ্মীরটা আসলে চমৎকার লাগছে। ওই যে শ্রীনগর, ডাল লেক, পেহেলগাম খুবই চমৎকার লাগছিল। তবে পাকিস্তানে গেছিলাম তখন ওইভাবে ঘুরতে পারি না, অনেক জায়গা আছে রিমোট এরিয়া, এলওসি এরিয়া, যেগুলো আমাদের ঢোকা নিষেধ ছিল। আচ্ছা। তো যতটুকু দেখছি ইন্ডিয়ার কাশ্মীরটা খুব সুন্দর লাগছিল। আচ্ছা, পাকিস্তানে একটা ছোট দুটো বাচ্চা আছে, মুস্কান এবং সিরাজ মুসিদ, সিরাজ, ওদের আমি সঙ্গে গেছিলাম। হ্যাঁ, কি অবস্থা? দেখা হয়েছে ওদের ওদের সঙ্গে? বাসা হচ্ছে বলুচিস্তানের একদম ফাগাস প্রত্যন্ত একটা গ্রামে, তার পাশে হচ্ছে লাদাখ সীমান্ত ইন্ডিয়ার। আচ্ছা। তো আমি গেছিলাম, আমার সাথে দেখা হয় নাই, তবে ভিডিও কলে মুস্কান এবং সিরাজের সাথে কথা হয়েছে, দুজনের সঙ্গে কথা আমার হয়েছে। বাবার সাথে কথা হয়েছে। তারা বাংলাদেশ আসবে, আমাদের বাসায় আসবে, তাই না? এবং তারা প্রত্যন্ত গ্রামের মানুষজন, খুবই সুন্দর, চমৎকার। তো সবকিছু মিলে অনেক ভালো ছিল। মুস্কান এবং এই যে মুস্কানের ভাই, নামটা হচ্ছে সিরাজ। সিরাজ, বাংলাদেশ সম্পর্কে জানেন? হ্যাঁ, বাংলাদেশে ওদের তো প্রচুর ফ্যান ফলোয়ার ওদের আছে। অধিকাংশ হচ্ছে Fan অডিয়েন্সই আমাদের বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, তারা বাংলাদেশকে অনেক ভালোবাসে, ইভেন আসবে আমাদের এখানে, আসবে, ঘুরবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনার মাধ্যমে সময় টেলিভিশনে অ্যাডভান্স হচ্ছে, আমরা তাদেরকে ওয়েলকাম করে রাখলাম। ওকে, আমি একটু যে -20 ডিগ্রির মনে হয় একটা খুব লেক, হ্যাঁ হ্যাঁ, আত্মাবাদ লেক। হ্যাঁ, ওই লেক সম্পর্কে জানতে যাচ্ছিলাম আপনার। হ্যাঁ, আসলে যখন আমি ইসলামাবাদে যাই তখন আমার স্বপ্ন ছিল যে আমি সেই কারাকোরাম হাইওয়ে অতিক্রম করব। যেহেতু আমি এটা একটা ভিডিও দেখেছিলাম রুহির চ্যানেলে, ওনাকে আমি খুব দেখি, তো এরপরে স্বপ্ন জাগে, এরপর আমি ওই কারাকোরাম হাইওয়ে যাই। তারপরে আমার ইচ্ছা ছিল হুঞ্জ উপজাতিদের বসত বাড়ি দেখবো, কারণ ওরা হচ্ছে পৃথিবীর একমাত্র গোষ্ঠী যারা 140 বছর বাঁচে আল্লাহ, এই এতদিন? পৃথিবীর বুকে। হ্যাঁ, ওরা মানুষ নাকি? ওরা মানুষ। ও আচ্ছা। ইভেন ওদের মেয়েরা আপনার 100 বছর বা 90 বছর বয়সেও গর্ভ ধারণ করার ক্ষমতা রাখেন। ইভেন মাশাআল্লাহ। ছেলেরা হচ্ছে বাবা হওয়ার ক্ষমতা রাখেন 100 বছর বয়সে বা 90 বছর বয়সে। হ্যাঁ। তো আমি সেখানে গিয়েছিলাম, সেই কারাকোরাম হাইয়ের পাশ দিয়ে, সেই গ্রামে ছিলাম এবং সেখানকার মেয়েদের সাথে কথা বলছি। ওরা দেখতে কি মানুষের মতোই নাকি লম্বা চওড়া? মানে আরো- মানুষ সেটা আমি বুঝেছি। না, ওরা অনেক সুন্দর, ওখানকার লম্বা টম্বা। লম্বা চড়াই। ওরা সবাই হচ্ছে ফরমালিন মুক্ত খাবার খায়, হ্যাঁ, পিওর, এটাই তো বলছিলাম। মানে যে হ্যাঁ, হ্যাঁ। অপ্রিকট, মানে খুবানা, মানে এছাড়া ওরা হচ্ছে -20 ডিগ্রি টেম্পারেচারে বসবাস করে। তো সেখানেই হচ্ছে আপনার ওই আত্মাবাদ লেক ছিল। তো ওইটা আমার জীবনের ছিল অন্যরকমের একটা মানে ভয়ানক একটা দিন, কারণ সেখান থেকে বেঁচে ফিরছে, এটা আমার মহান আল্লাহ তাআলা আমাকে মানে বেঁচে ফিরাই আনছে এরকম কেন একটা কেন ব্যাপার। কি হয়েছিল এখানে? ওখানে হচ্ছে একটা লেক হয়েছিল, মানে একটা ভূমিকম্পে 2010 সালের কথা, এরপর একটা লেক তৈরি হয়। তো ওই লেকটা এতই ঠান্ডা থাকে পাকিস্তানের ভিতরে যে ওইটা সম্পূর্ণ ফ্রোজেন হয়ে যায়, মানে বরফ, আইস। তো আমাকে ম্যানেজার অনেকবার নিষেধ করছে যে তুমি ওখানে যাবা না, এবং ওখানে নিষেধ ছিল। তো আমি ভোরবেলায় কাউকে না জেনে ওই বরফের উপরে হেঁটে গেছি। ওটার গভীরতা ছিল 358 ফিট, ওই পুকুরটা, লেক। তো সেটা বরফ হয়ে গেছে, এক পাশে পানি, এক পাশে বরফ। তো বরফের উপর আমি স্কেটিং করছি। আল্লাহ না করুক সেখানেও যদি বরফ ভেঙে পড়তাম আমি মৃত্যু নিশ্চিত আমার, কারণ আমার আর হ্যাঁ আমার আর ওঠার ক্ষমতা ছিল না, আমি নিজেই বরফ হয়ে যেতাম, জমে যেতাম। তো যাই হোক, সেখানে কিছু হয় না। তো আমি তখন ভাবছি যে অনেক সময় রাশিয়ানদের ভিডিও দেখতাম যারা বরফ মানে ওই যে গর্ত করে মাছ ধরে নিছে, এরপরে ডুব মারে। তো আমার মনে হয়েছে যে এই ঠান্ডা পানিতে গোসল করলে কি হবে, তো আমি সেখানে গোসল করতে গেছি।
কাউকে কিছু না বলে। তো যখন আমি পানিতে নেমেছি সাথে সাথেই আমার পুরো শরীর কারেন্টের মতো যেই শক করে না কারেন্ট, পুরো শরীর ভাইব্রেশন হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডায় আমি 5 সেকেন্ডও টিকতে পারি নাই। পরে সেখানে একটা টায়ার ছিল, টায়ার ধরে আমি উঠে পড়ছি। এরপরে রুমে আসি কোনো রকমে। রুমে আসার পরেই আমার পুরো শরীর মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এটা অনেক 5-10 সেকেন্ডেই? হ্যাঁ, এটা হাইপোথার্মিয়া বা এই ধরনের কোনো একটা কিছু বলে, ওইটা হয়ে গেছিল আমার এই 5-10 সেকেন্ডে। এর বেশি আমি টিকতে পারি না। আমি যদি আর 30 সেকেন্ড থাকতাম মারা যেতাম নিশ্চিত। তো এরপর আমি যখন ম্যানেজারকে কল করব, আমার সে ক্ষমতা ছিল না। আমি সেন্সলেস হয়ে গেছিলাম। আমার চোখে ঝাপসা, আমার শরীরে বমি বমি ভাব। তো এরপর আমি টাস করে মানে বেডে পড়ে যাই। 2 ঘন্টা প্রায় সেন্সলেস ছিলাম। এরপর সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমার জ্ঞান ফেরে। তখনও কি রুমে একাই ছিলেন? এই 2 ঘন্টা একা রুমে পড়েছিলেন? রুমে একাই ছিলাম। ইভেন আমার দরজাটা লক করি নাই, যার কারণে দরজার একটা হুইসেলও ততক্ষণ বাজছে, কিন্তু কেউ আসে নাই। কারণ এগুলো অনেক রুম তো, পাহাড়ের ভিতরে হোটেল, তো সেখানে কেউ বুঝতে পারে নাই। তো এরপরে আমি যাক আল্লাহ আমাকে বাঁচাই দিছে। এরকম একটা তওবা কাটেন না যে আজ জীবনও যাব না? না, যাবো, কিন্তু ওই পানিতে নামবো না। এবং আমি সবাইকে বলতে চাই যারা আমাকে দেখেন, কখনো একা একা এমন কিছু করবেন না যেখানে বিপদে পড়লে আপনাকে সাহায্য করা কেউ থাকবে না। যেহেতু আমি একা ভ্রমণ করি, আমার প্রতিটা ব্লগ আমি অনেক পরিশ্রম করি। পাহাড়ি রাস্তা, প্রত্যন্ত গ্রাম, সেখানকার লোকাল মানুষদের সাথে, যাদের সাথে আমার কোনো পরিচয়ও নেই, তাদের সাথে মিলেমিশে আমি ব্লগ করি। আসলে অনেক বিপদের সম্মুখীন হই, সেখান থেকে ফিরে আসি। তো আপনারা কখনো এই ধরনের ভুল করবেন না। আপনাদের সাথে হয়তো কাউকে নিয়ে যাবেন, অথবা একা গেলে সেই রকম কোনো জায়গায় যাবেন না। তেমনি আরেকটা ভুলও করেছিলাম, সেটা হচ্ছে ওই যে ডে ট্রেকিং, একটা সরু রাস্তা 15,000 ফিট উপরে, ওই রাস্তায় একা একা হেঁটেছিলাম। আচ্ছা, তো ওখানে থেকে পড়ে গেলেও মৃত্যু নিশ্চিত। খুঁজেও পেত না, কেউ খুঁজেও পাবে না। ফিস পড়ে গেছে। গভর্নমেন্ট, পাকিস্তানের গভর্নমেন্ট এই নিউজও পাবে না যে একটা ট্যুরিস্ট সেখানে মারা গেছে। হয়তো একসময় বলবে যে এই ফিজ ছেলেটা কই, পাকিস্তানে এসে খবর হবে, আসে এক্সিট হয় নাই, কই সে। হ্যাঁ, এরকম। তার মানে যে ঘুরতে যাব কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু হবে। ফিজের মতো হলেও হবে না যে আবার ঘুরে টুরে না, এসে আমার সতর্ক করে অভ্যস্ত দিব। হয়ে গেছি। আমি আসলে গ্রামে যখন বড় হয়েছি তখনই এরকম অ্যাডভেঞ্চার লেভেলে ট্যুর করতাম বিভিন্ন জায়গায়। এই যে বাসের ছাদে, ট্রেনের ছাদে, ট্রেনের গেটে, পাহাড়ে, প্রত্যন্ত গ্রামে চলে যায় একা একা। এটা মহান আল্লাহ তাআলা আমার ভিতরে একটা অন্যরকম দিয়েছে আর কি, প্রতিভা। ঠিক আছে, প্লিজ, চাইলে অনেক কথাই বলা যায়, কিন্তু সময় বলে যেতে হবে। ছোট ছোট করে উত্তর নিব। একটা কথা বলছিলাম যে খাবার দাবার প্রসঙ্গে একটু জানতে যাচ্ছিলাম, মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, আসলে খাবার দাবার জন্য বিখ্যাত কোন জায়গা পাকিস্তানে? আপনি পাকিস্তানে জীবনে একবার হলেও যেতে হবে শুধু খাবারের জন্য। হ্যাঁ, সেটা কোথায়? সেটা হচ্ছে খাবারের স্বর্গরাজ্য পেশোয়ার। পেশোয়ার কি খাবার আছে? যেখানে হচ্ছে আফগানি কাবুলি পোলাও, রোশ, তারপরে হচ্ছে হালিম, আরো অনেক কিছু, নেহারি থেকে শুরু করে বিরিয়ানি, সব কিছু এখানে পাওয়া যায়। ইভেন সারা বিশ্ব থেকে এখানে মানুষ শুধু খাবারের স্বাদ নেওয়ার জন্য পেশোয়ারে যায়। দাম কেমন খাবারের? দাম খুবই কম, হচ্ছে 400 রুপিতেই হচ্ছে আফগানি কাবুলি পোলাও পাওয়া যায়, যেটা লোভনীয় খাবার, মানে দেখলেই জিভে পানি চলে আসবে। আমার তো এখনই লোভে পানি। আমি শুধু খাওয়ার জন্যই আমি পেশোয়ারে 10 দিন স্টে করেছিলাম, শুধু খাওয়ার জন্য। শুধু আচার পাওয়া যায় না ওখানে? হ্যাঁ, আচার পাওয়া যায়, অনেক আচার পাওয়া যায়। তো আমি সবাইকে বলবো জীবনে খাবারের জন্য হলেও একবার পাকিস্তানে যান, পেশোয়ারে। পেশোয়ারে। আচ্ছা, আর এই যে আপনার গায়ে যে জামা আমি দেখতে পাচ্ছিলাম যে আসার পর থেকে আপনি জামা নিয়ে খুব সচেতন, এটা পাকিস্তান থেকে আসলে এনেছেন? এটা খুবই মহব্বতের একটা জামা। আচ্ছা, এই যে আমার জুতাটা, এটা হচ্ছে পেশোয়ারি জুতা, পেশোয়ারি জুতা, পাঠানদের জুতা। এটা হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবি। জুনায়েদ জামশেদের নাম শুনছেন কিনা জানি না, উনার ব্র্যান্ড এটা। ওই যে জুনায়েদ জামশেদ যিনি পপ স্টার ছিলেন, এরপরে তিনি অনুতপ্ত হয়ে ভালো হয়ে যান, গান ছেড়ে দেন, এরপরে এই পাঞ্জাবের ইসলামের পথে এসে পাঞ্জাবি বানান। এই পাঞ্জাবি এখন পুরো ওয়ার্ল্ডে ব্র্যান্ড তার। তো ওই জুনায়েদ জামশেদের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি। আর এটা হচ্ছে পশতুনদের টুপি। আচ্ছা, এটা হচ্ছে আফগানিস্তানের মানুষও পরে এবং পাকিস্তানের যে পশতুনরা আছে সম্প্রদায় তারা পরে, মানে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। আপনার এই পা থেকে মাথা পর্যন্ত দাম কেমন গেছে? এটার দাম হচ্ছে, এটা আমাকে একজন গিফট করছে, আচ্ছা, পাকিস্তানি একটা ভাইয়া। আর এটা আমি কিনেছি, এটার দাম 8,000 রুপি নিয়েছে, যেটা বাংলাদেশ টাকায় 3,500 বা 3200। 3,500 টাকা দিয়ে। পেশোয়ারি জুতা এটা নিয়েছে হচ্ছে আপনার 3,000 রুপি, বাংলাদেশি টাকায় 1200-1300 টাকা। ঠিক আছে, পাকিস্তান তো অনেক ঘুরলেন। জি জি, 3 মাস ছিলাম। পাকিস্তানের আশেপাশে অনেক দেশ আছে, ওইসব দেশে ঘুরবেন না? হ্যাঁ, নেক্সট ইনশাআল্লাহ আফগানিস্তানের ভিডিও আসবে। মানে নেক্সট প্ল্যান হচ্ছে আফগানিস্তানে। আফগানিস্তানের পরে প্ল্যান কোথায়? আফগানিস্তানের পরে হয়তো ইরান বা চীন, এরকম। আমার খুব ইচ্ছা আপনাকে উত্তর কোরিয়াতে পাঠানোর, ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে। আপনার ইচ্ছা আছে কোনো? উত্তর কোরিয়া এখন নাই। আসলে আমার যে ট্রাভেল ব্লগিং সিস্টেমটা, আমি যখন ইন্ডিয়া ভ্রমণ করেছিলাম তখনই আমার ইচ্ছা ছিল যে আমি পুরো ভারত শেষ করব। আচ্ছা, তো ভারতের পর আমি পাকিস্তান শেষ করব।
তো আমার এখনই ইচ্ছা নেই মালয়েশিয়া, থাইল্যান্ড বা অন্যান্য কান্ট্রি। আমার ইচ্ছা হচ্ছে যে দেশগুলো হচ্ছে আন্ডাররেটেড, মানে যে দেশগুলোতে অনেক সংস্কৃতি, অনেক ভাষা, মানুষেরা মানে খাবার দাবার পরিবেশনা আলাদা আলাদা ডিফারেন্ট, যাদের লোকাল মানুষদের সাথে আমি মিশতে পারবো, এরকম একটা দেশ আমি চুজ করতে চাই। যেমন আফগানিস্তানের পরে আমি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে চুজ করব। আমি আগেই প্রথমে এইসব দেশগুলো যাব না, যে থাইল্যান্ড, মালয়েশিয়া বা চায়না বা এরকম কোনো। আচ্ছা ঠিক আছে, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে শেষ করতেছি। আপনি ভারত দেখাচ্ছেন, আপনি পাকিস্তান দেখাচ্ছেন, আফগানিস্তানও দেখাবেন হয়তো বা, হ্যাঁ। বাংলাদেশ দেখাচ্ছেন না কেন? আমি বাংলাদেশ দেখাই তো। না খুব কম। না না আসলে এবং আমাদের ট্রাভেল ব্লগারদের না। ব্যাপারে এটা একটা খুব অভিযোগ যে আপনারা নিজের দেশের কিছু দেখেন না, শুধু বিদেশ ভ্রমণ করেন। আসলে এটা কিসের টানে? না এটা না, আসলে আমার বাংলাদেশকে আমি যেভাবে দেখাইছি, তো যারা আমাকে প্রথম থেকে দেখে তারা কিন্তু জানে আমি বাংলাদেশের অনেক জায়গা এক্সপ্লোর করি। এবং আমি শুধু আমার দেশের জন্য না, আমি ইন্ডিয়ার কাছে আমার দেশকে রিপ্রেজেন্ট করি, পাকিস্তানের কাছে আমার অডিয়েন্স কিন্তু নেপালেও আছে। যখন আমাদের এখন হচ্ছে পাকিস্তানও হয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তানেও এখন আমার আফগানিস্তানও হিউজ হবে। অডিয়েন্স আছে। আপনি অনেক চালাক। কেন? এই চামে চামে বিভিন্ন দেশে অডিয়েন্স কালেক্ট। হ্যাঁ, আমি কালেক্ট করি। হ্যাঁ। তো আমি কিন্তু আমার বাংলাদেশকে, যেমন কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বের হলো, আমি কিন্তু আমার ওই ট্রেনকে চুমা খেয়েছিলাম যে আমার এই ট্রেন আমাদের স্বপ্নের ট্রেন। আমি ওইটাকে এক্সপ্লোর করছি, আমি কর্ণফুলী টানেলকে এক্সপ্লোর করছি, আমি 300 ফিটকে এক্সপ্লোর করছি, আমি মেট্রোকে করছি আমাদের বাংলাদেশে। এখন আমার অভিযোগ আরো বেড়ে গেছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রাকৃতিক অনেক দর্শনীয় স্থান তো আছে, আপনি সেসব স্থানকে তো সামনে আনতে পারেন। সেগুলোও দেখাইছি। 300 ফিট মেট্রো রেল কিংবা এটা- টানেল, এটা তো ভাইয়া, হচ্ছে আসলে উন্নয়ন। actually আমাদের দেশ তো প্রাকৃতিক সৌন্দর্যের একটা দেশ, কিন্তু আমাদের দেশে যে একটা উন্নতির একটা আপনি ধারা আছে। আলীকদম গুহায় গিয়েছেন? না। হ্যাঁ, এটা আলীকদম যাইনি। জানেই যে আপনাকে যাইতে হবে, না, এবং আমি চাই আপনি হ্যাঁ। সব এক্সপ্লোর করবেন। ইনশাআল্লাহ next যেহেতু এ- যেহেতু আপনি যেমন অন্যান্য দেশে গিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করছেন, আমরা চাই আপনার মাধ্যমে যারা আপনাকে ফরেনাররা ফলো করছে হ্যাঁ, তারা যেন আসলে কি, বাংলাদেশে আর একটা আসে। ব্যাপার আছে ভাইয়া, আমাদের দেশের অর্থনৈতিক দিকটা কিন্তু বাইরের দেশগুলো ওইভাবে জানে না। তো আমরা ব্লগাররা কিন্তু এটা তুলে ধরতে পারি। যেমন অবশ্যই। আমাদের ব্লগারদের কিন্তু বাইরের মানুষ ট্রাস্ট করে, যে এদের আমাদেরকে বিশ্বাস করে। সো এই যে আমাদের দেশের যে উন্নয়নগুলো আমরা কিন্তু এগুলো দেখাইছি, মানে কি তাদের ভিতরে একটা ধারণা আসছে যে বাংলাদেশেরও অর্থনৈতিক দিকটা অনেক উন্নত। তো আমি কিন্তু কক্সবাজারেও দেখাইছি, সেন্ট মার্টিনও দেখাইছি, চলন বিল, প্রাকৃতিক বাংলাদেশের সব ট্রেনগুলো কিন্তু সবই দেখাইছি। দেখাতে হবে, আমি আর কথা বাড়াচ্ছি না, কিন্তু হ্যাঁ, সঙ্গে আরো সঙ্গে দেখাবো আপনার কাছে ইনশাআল্লাহ, সবাই দোয়া আপনার করবেন। থাকবে আমাদের সাজেক আছে, আমাদের সাজেকও দেখাইছি। সাজেক, তারপর হচ্ছে আমাদের যে বললাম যে আলীকদম, বান্দরবন, রাঙ্গামাটি, বান্দরবনও দেখাইছি। খাগড়াছড়ি, আমাদের অনেক সুন্দর সুন্দর তবে হ্যাঁ, দর্শনীয় স্থান আছে। ইনশাল্লাহ আমি সিলেটেও দেখাইছি, পুরো বাংলাদেশের অনেক জায়গায় গেছি, তবে কিছু কিছু জায়গায় যাই নাই, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ। আমি এই যে পাকিস্তানের পরেই আমার বাংলাদেশের সিরিজ আসছে, এবং বাংলাদেশের প্রতিটা, পাকিস্তানের পরে মনে হয় আফগানিস্তানটা আসবে। না বাংলাদেশের পরে হয়তো আফগানিস্তান। ও আচ্ছা ঠিক আছে, ওকে, দ্যাটস এটা আমার একটা ক্রেডিট নিয়ে নিলাম। হ্যাঁ। ঠিক আছে, ওকে। তো বাংলাদেশ আসবে ইনশাল্লাহ, আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে ফিদ, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, সময় বলছে যেতে হবে, এই জন্য আসলে আমি কথা কেটে কেটে নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আর কিছু হ্যাঁ, বলা আছে ইনশাল্লাহ। চাইলে ছোট করে বলতে পারেন। তো এটাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি ব্লগার হিসেবে অনেক ছোট, আমার ভুল ত্রুটি হইতেই পারে, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমি অনেক পরিশ্রম করি প্রতিটা ব্লগের জন্য। আমি যেই ব্লগগুলো করি আমি সব সময় চাই সেটা র ফুটেজ, সত্যটা আপনাদেরকে দেখানোর জন্য। এবং আসলে আমি চাই যে যারা ডিপ্রেশন, আমার মতো ডিপ্রেশনে ছিল, কেউ বের হতে পারতো না, ট্যুরের জন্য কোনো জায়গায় প্ল্যান করলে বন্ধুদের সাথে সেটা হতো না, তো এরপর আমি জেদ করে একা একা বের হয়েছি, এবং এখন আমি একা একাই ঘুরি। এটার ভিতরেই যেই শান্তি প্রশান্তি আছে সেটা কিন্তু আর কোথাও পাবেন না। তাই ঘর থেকে বের হন এবং আপনারা এই পৃথিবীকে দেখুন, আল্লাহর সৃষ্টিকে দেখুন। এই পৃথিবীতে কত শত মানুষ বসবাস করে, আপনার জীবনের থেকেও দেখবেন যে কত মানুষ প্রতিবন্ধকতার ভিতরে বসবাস করছে, তাদের দিনে আনে দিনে খায়, কিন্তু তাদের ভিতরে কোনো দুঃখ নাই, হতাশা নাই। এবং আপনি যখন পাহাড় ভ্রমণ করবেন এটা শিখতে পারবেন। আর আমি এটাই বলবো পরিশেষে, ভ্রমণ করেন শেখার জন্য, এনজয় করার জন্য না। আপনি পাহাড়ে যাই, পাহাড়িদের জীবনযাপন থেকে শিক্ষা নেন, সমুদ্রে যে ওই তীরবর্তী এলাকার জীবনযাপন সম্পর্কে জানুন, চরের মানুষের জীবনযাপন সম্পর্কে জানুন, দেখবেন যে আপনার জীবন অনেক সুন্দর হবে। ইভেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।